চোখে বড় স্বপ্ন থাকলে ভাগ্যের রেখারা নিজে থেকেই পথ তৈরি করে নেয়, তা হাতে ঝাড়ু থাকুক কিংবা পায়ে ছেঁড়াচটি। শহরের শোরগোল থেকে দূরে এক পুরনো আর ধুলো মাখা রানওয়ের ধারে 14 বছরের সমর্থ রোজ সূর্য ওঠার আগে পৌঁছে যেত। তার হাতে থাকত একটি পুরনো কাপড় আর জলের বালতি, কিন্তু তার চোখে ছিল ওই উঁচুতে উড়তে থাকা জাহাজগুলোর চমক, যাদের ছোঁয়া তার মতো গরিব ছেলের জন্য একটি অসম্ভব স্বপ্নের মতো ছিল। সমর্থ সেখানকার গ্রাউন্ড স্টাফদের মধ্যে সবথেকে ছোট ছিল, যার কাজ ছিল শুধু জাহাজগুলোর ধুলো ঝাড়া আর মেঝে পরিষ্কার করা। সেখানে কাজ করা বড় বড় ইঞ্জিনিয়ার আর আধিকারিকরা তাকে প্রায়ই উপেক্ষা করে যেতেন, যেন সে ওই বিশাল যন্ত্রপাতির কোনো এক প্রাণহীন অংশ। কিন্তু সমর্থ শুধু পরিষ্কারই করত না, সে প্রতিটি প্যাচ, প্রতিটি তার আর ইঞ্জিনের প্রতিটি গর্জনকে নিজের আত্মা দিয়ে অনুভব করত। তার বাবা এক ছোট গ্যারেজের মেকানিক ছিলেন, আর সেখান থেকেই সমর্থ যন্ত্রপাতির নীরব ভাষা বুঝতে শিখেছিল। সে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে পাইলটদের ককপিটে বোতাম টিপতে দেখত, আর মনে মনে সেই খুঁটিনাটি বিষয়গুলো মুখস্থ করে নিত। এক দুপুরে যখন রানওয়ের উত্তাপ চোখে বিঁধছিল, তখন এক বিলাসবহুল প্রাইভেট জেটের সামনে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ক্যাপ্টেন সমীর খান্না, যিনি নিজের কঠোর মেজাজ আর শৃঙ্খলার জন্য পরিচিত ছিলেন, অত্যন্ত রাগে ছিলেন। তার বিমান ওড়ার জন্য তৈরি হচ্ছিল না, অথচ তাকে এক বিশেষ মিটিংয়ের জন্য অন্য শহরে পৌঁছাতে হতো। ইঞ্জিন যখনই স্টার্ট করা হতো, তার মধ্যে থেকে এক অদ্ভুত শব্দ আসত, আর তারপর তা হঠাৎ থেমে যেত। অভিজ্ঞ মেকানিকদের পুরো দল ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল। কেউ বলছিল ফুয়েল পাম্পে বড় সমস্যা আছে, তো কেউ ইঞ্জিন পুরোপুরি বিকল হওয়ার আশঙ্কা প্রকাশ করছিল। ক্যাপ্টেন সমীরের মূল্যবান সময় নষ্ট হচ্ছিল, আর তার রাগ সপ্তম আকাশে ছিল। তিনি চিৎকার করে বললেন যে যদি আগামী 10 মিনিটের মধ্যে সমাধান না পাওয়া যায়, তবে তিনি পুরো টিমকে সাসপেন্ড করে দেবেন। তখনই ইঞ্জিনের পাশে ডানা পরিষ্কার করতে থাকা সমর্থের নজর প্রোপেলারের নিচের অংশের এক সূক্ষ্ম ফাটলের ওপর পড়ল। সে ভালো করে লক্ষ্য করল যে সেখানে একটি খুব ছোট ধাতুর টুকরো আটকে ছিল, যা হয়তো টেক অফের সময় রানওয়ে থেকে উড়ে এসে সেখানে পড়েছিল। ওই টুকরোটি এতই ছোট ছিল যে কোনো বড় মেকানিকের নজর তাতে পড়েনি, কিন্তু তা ইঞ্জিনের ব্লেডকে পুরোপুরি ঘুরতে বাধা দিচ্ছিল। নিজের দ্বিধা আর ভয় দূরে সরিয়ে রেখে সমর্থ ধীরে ধীরে ক্যাপ্টেনের কাছে গেল। তার ছেঁড়া পোশাক আর ধুলোমাখা মুখ দেখে ক্যাপ্টেন তাকে ধমক দিয়ে পিছিয়ে যেতে বললেন, কিন্তু সমর্থের গলায় এক অদ্ভুত স্থিরতা আর আত্মবিশ্বাস ছিল। সে নিজের ঘাড় নিচু করে নম্রভাবে বলল, সাহেব, বেয়াদবি মাফ করবেন, কিন্তু ইঞ্জিন খারাপ হয়নি, শুধু পাখার ব্লেড আটকে গিয়েছে, তাই সেটি লোড নিতে পারছে না। ক্যাপ্টেন সমীর থমকে গেলেন। এক সাধারণ পরিষ্কার করা বাচ্চা তাকে দুনিয়ার সবথেকে দামি ইঞ্জিন সম্পর্কে পরামর্শ দিচ্ছিল। তিনি এক মুহূর্তের জন্য সমর্থের গভীর চোখের দিকে তাকালেন, যেখানে কোনো দ্বিধা বা কৃত্রিমতা ছিল না। ক্যাপ্টেন সমীরের ভুরু কুঁচকে গেল, আর তিনি তাচ্ছিল্যের নজরে ওই ছোট্ট ছেলেটিকে দেখলেন। তার পেছনে দাঁড়িয়ে থাকা প্রধান মেকানিক নীলেশ আর তার টিম হো হো করে হাসতে শুরু করল। নীলেশ এগিয়ে এসে সমর্থের কাঁধ জোরে ঝাঁকিয়ে দিয়ে বলল, এই ছোকরা, নিজের যোগ্যতা দেখ আর নিজের কাজ কর। এখানে বড় বড় ইঞ্জিনিয়ার ফেল করে দিয়েছে, আর তুই আমাদের শেখাবি যে বিমান কিভাবে ঠিক হয়? যা গিয়ে মেঝেতে মোছা লাগা, না হলে এখনই তোকে এখান থেকে বের করে দেব। সমর্থের চোখে জল এসে গেল, কিন্তু সে নিজের নজর নীলেশ নয়, বরং ক্যাপ্টেন সমীরের উপর স্থির রাখল। সে জানত যে যদি বিমান এখন না ওড়ে, তবে ক্যাপ্টেনের বড় ক্ষতি হয়ে যাবে। সমর্থ হাত জোড় করে খুব ধীর স্বরে বলল, সাহেব, শুধু একবার ওই ছোট কোণটি দেখে নিন। যদি আমি ভুল হই, তবে আপনি আমাকে নিজে পুলিশের হাতে তুলে দেবেন। সমর্থের গলায় এমন এক সততা আর আকুতি ছিল, যা ক্যাপ্টেন সমীরের কঠোর হৃদয়কে নাড়িয়ে দিল। তার মনে হল, একটি বাচ্চা এত বড় বাজি তখনই লাগাতে পারে যখন তার নিজের কথার ওপর পূর্ণ বিশ্বাস থাকে। ক্যাপ্টেন হাত তুলে চিৎকার করতে থাকা মেকানিকদের শান্ত করলেন, আর নীলেশের দিকে ইশারা করে বললেন, থামো নীলেশ, যেখানে এই ছেলেটি বলছে একবার টর্চ জেলে দেখো। আমাদের এমনিতেও 10 মিনিট অপেক্ষা করতেই হবে, একবার চেক করতে ক্ষতি কি? নীলেশ বিড়বিড় করতে করতে সিঁড়িতে চড়ল। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল, আর সে মনে মনে সমর্থকে অভিশাপ দিচ্ছিল। সে অনিচ্ছা সত্ত্বেও নিজের ফ্ল্যাশলাইট জ্বালালো আর পাখার একদম ভেতরের গভীর অংশে উকি দিল। হঠাৎ তার আলো এক জায়গায় গিয়ে থমকে গেল। তার মুখ সাদা হয়ে গেল, আর তার হাত কাঁপতে লাগল। সেখানে পাখার দুটি ব্লেডের মাঝের সংকীর্ণ জোরে একটি ছোট তেঁড়া ব্যাকা ধাতুর টুকরো আটকে ছিল। এটি হয়তো আগের ল্যান্ডিংয়ের সময়
রানওয়েতে পড়ে থাকা কোনো ধ্বংসাবশেষের অংশ ছিল। সেটি এতটাই ছোট আর এমন জায়গায় ছিল যে সাধারণ পরীক্ষায় তা ধরা অসম্ভব ছিল। কিন্তু ওই ছোট টুকরোটি পুরো ইঞ্জিনের গতিকে আটকে দিচ্ছিল। নীলেশ কাঁপা হাতে চিমটি বের করল আর ওই টুকরোটিকে বাইরে টেনে আনল। যেমনই ওই টুকরোটি বাইরে এলো, সেখানে দাঁড়িয়ে থাকা সব মানুষের মধ্যে নীরবতা নেমে এলো। ক্যাপ্টেন সমীর তৎক্ষণাৎ ককপিটে গিয়ে ইঞ্জিন স্টার্ট করার বোতাম টিপলেন। কিছু সেকেন্ডের মধ্যেই ওই ইঞ্জিন, যা এতক্ষণ শুধু গোঙাচ্ছিল, তা পুরো শক্তির সঙ্গে গর্জে উঠল। পাখা এত দ্রুত ঘুরতে লাগল যে রানওয়ের ধুলো উঠতে শুরু করল। নিচে দাঁড়িয়ে থাকা মেকানিকরা নজর নিচু করে দাঁড়িয়েছিল। তারা নিজেদের যোগ্যতার ওপর লজ্জিত ছিল। ক্যাপ্টেন সমীর ধীরে ধীরে বিমানের সিঁড়ি দিয়ে নিচে নামলেন। তার মুখে এখন রাগ নয়, বরং এক গভীর বিস্ময় আর সম্মানের ভাব ছিল। তিনি সমর্থের কাছে গিয়ে দাঁড়ালেন, যে নিজের বালতি ধরে এক কোণে দাঁড়িয়েছিল। ক্যাপ্টেন কিছুক্ষণের জন্য সমর্থকে খুঁটিয়ে দেখলেন। তারপর তিনি যা করলেন তা দেখে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের শ্বাস থমকে গেল। ক্যাপ্টেন সমীর খান্না, যিনি নিজের উর্দি আর প্রতিপত্তির উপর গর্ব করতেন, তিনি নিজের হাত তুললেন আর 14 বছরের ওই ধুলোমাখা ছেলেটিকে এক শানদার স্যালিউট করলেন। সমর্থের চোখ দিয়ে জল বইতে লাগল। এই প্রথমবার কেউ তাকে একজন মানুষ হিসেবে দেখেছিল, আবর্জনা পরিষ্কার করা একজন হিসেবে নয়। ক্যাপ্টেন সমীরের স্যালুট শুধু একটি ইশারা মাত্র ছিল না, বরং তা ছিল সেই প্রতিভার জয় যাকে এতকাল ধুলো আর দারিদ্র্যের নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল। রানওয়েতে উপস্থিত প্রতিটি মানুষের চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। নীলেশ আর তার টিম, যারা কিছুক্ষণ আগে সমর্থককে নিয়ে উপহাস করছিল, এখন নিজেদের নজর মাটিতে গেঁথে দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারছিল না যে এক সাধারণ বাচ্চা তাদের বছরের পর বছরের অভিজ্ঞতার উপর ভারী পড়ল কিভাবে। ক্যাপ্টেন সমীর সমর্থের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন। তার গলা কিছুটা বুঝে এসেছিল। তিনি জিজ্ঞেস করলেন, বেটা, তোমার নাম কি, আর তুমি এসব কোথায় শিখেছ? বড় বড় ইঞ্জিনিয়ার যাকে দেখতে পাইনি, তুমি তাকে এক নজরে কিভাবে চিনলে? সমর্থক খুব সাদাসিধেভাবে নিজের মাথা নিচু করে বলল, সাহেব, আমার নাম সমর্থক। আমার বাবুজি মদন এক ছোট গ্যারেজ চালান। ছোটবেলা থেকেই আমি তাকে পুরনো গাড়ির কলকবজাগুলোকে নতুন করে প্রাণ দিতে দেখেছি। তিনি সবসময় বলেন যে মেশিনরা কথা বলে, শুধু তা শোনার মতো কান চাই। যখন আমি এই জাহাজটি পরিষ্কার করছিলাম, তখন দেখলাম যে হাওয়ার গতি ওই কোণে কিছুটা বদলে যাচ্ছিল। আমার শুধু মনে হলো যে সেখানে এমন কিছু আছে যা স্বাভাবিক নয়। ক্যাপ্টেন সমীর অবাক হয়ে গেলেন। সমর্থের কথা যে কোনো অভিজ্ঞ মেকানিকের থেকেও বেশি গভীর ছিল। তিনি অনুভব করলেন যে এই ছেলেটির মধ্যে শুধু কৌশলই নয়, বরং এক জন্মগত প্রতিভা আছে, যাকে ঘষে মেজে নেওয়া খুব জরুরি। তিনি সমর্থের ছেঁড়া কুর্তা আর ধুলোমাখা পায়ের দিকে তাকালেন, আর তারপর ওই উঁচুতে দাঁড়িয়ে থাকা বিমানের দিকে। তার উপলব্ধি হল যে কতই না প্রতিভা দারিদ্র্য আর সুযোগের অভাবে অজানার অন্ধকারে হারিয়ে যায়। ক্যাপ্টেন সমীর ঘড়ি দেখলেন। তার মিটিংয়ের সময় হয়ে গিয়েছিল, কিন্তু তার কাছে এখন ওই মিটিং এই ছেলেটির ভবিষ্যতের থেকে বড় ছিল না। তিনি নিজের অ্যাসিস্ট্যান্টকে বললেন যে ফ্লাইট কিছুটা দেরি করা হোক। তিনি সমর্থকে সঙ্গে নিয়ে রানওয়ের ধারে তৈরি এক ছোট ক্যান্টিনে গেলেন। সেখানে বসা মানুষজন এক সাধারণ সাফাই কর্মীকে ক্যাপ্টেনের সাথে এক টেবিলে বসে থাকতে দেখে অবাক হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন সমর্থের জন্য চা আর নাস্তা আনালেন, যা দেখে সমর্থের চোখে এক দ্বিধামাখা চমক এসে গেল। কথায় কথায় সমর্থ জানালো যে তার মা প্রায়ই অসুস্থ থাকেন, আর তার বাবার সামান্য আয়ে ঘর খরচ আর ওষুধের বোঝা বহন করা কঠিন হয়ে পড়ে। সে স্কুলে যেতে পারে না, কারণ তাকে কাজ করে ঘরের সাহায্য করতে হয়। কিন্তু প্রতি রাতে সে পুরনো রদ্দির দোকান থেকে ছেঁড়া খোড়া মেকানিক ম্যানুয়াল আর বিমানের ছবি নিয়ে এসে প্রদীপের মিটমিটে আলোয় পড়ে। তার স্বপ্ন পাইলট হওয়া নয়, বরং দুনিয়ার সবথেকে সেরা এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়া, যাতে সে ওই যন্ত্রপাতির আত্মা বুঝতে পারে যা মানুষকে মেঘের ওপারে নিয়ে যায়। ক্যাপ্টেন সমীরের মনে হলো যেন তিনি কোনো অমূল্য রত্ন পেয়ে গিয়েছেন, যা কয়লার খনিতে চাপা ছিল। তিনি মনে মনে এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি সমর্থের চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলেন, যদি আমি তোমাকে শহরের সবথেকে ভালো স্কুল আর ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠানোর ব্যবস্থা করি, তবে কি তুমি নিজের জান লড়িয়ে দেবে? সমর্থের হাতে ধরা চায়ের পেয়ালা কাঁপতে লাগল। তার বিশ্বাস হচ্ছিল না যে তার জীবনের সবথেকে বড় সমস্যার সমাধান এত সহজে হয়ে যেতে পারে। সমর্থের চোখ দিয়ে কান্নার এক অবিরাম ধারা বয়ে চলল। সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো আর কাঁপা স্বরে বলল, সাহেব,
আমার জন্য এটি কোনো স্বপ্ন সত্যি হবার মতো, কিন্তু আমার বাবুজি একা গ্যারেজের কাজ সামলাতে পারবেন না। আমার মায়ের ওষুধ আর ঘরের উনুন আমার এই ছোট চাকরির ওপর নির্ভর করে। যদি আমি পড়াশোনার জন্য চলে যাই তবে তাদের কি হবে? ক্যাপ্টেন সমীরের মুখে এক গরিমা ভরা হাসি এলো। তিনি অনুভব করলেন যে সমর্থ শুধু এক প্রতিভাবান বাচ্চাই নয়, বরং এক দায়িত্বশীল ছেলেও বটে। তিনি ধীরে ধীরে বললেন, বেটা, যে বাচ্চা আজ 1 কোটি টাকার ইঞ্জিনকে নিজের বুদ্ধিতে বাঁচাতে পারে, সে কাল দেশের ভাগ্য বদলে দিতে পারে। তোমার পরিবারের দায়িত্ব এখন আমার। চলো, আমাকে এখনই তোমার বাড়ি আর তোমার বাবার সঙ্গে দেখা করতে হবে। ক্যাপ্টেন সমীর নিজের ফ্লাইটের দায়িত্ব নিজের কো পাইলটকে সঁপলেন আর সমর্থকে নিজের ঝকঝকে গাড়িতে বসিয়ে ওই ঘিঞ্জি বস্তির দিকে চললেন, যেখানে দারিদ্র্যের দেওয়ালের মাঝে বড় স্বপ্নরা পালিত হচ্ছিল। যখন ক্যাপ্টেন সমীরের গাড়ি ওই ধুলো মাখা গলিতে থামল, তখন সেখানে থাকা মানুষজন অবাক হয়ে গেল। নীল উর্দি আর কাঁধে চকচকে তারা লাগানো এক বড় অফিসারকে নিজের এলাকায় দেখে নীরবতা নেমে এলো। সমর্থ তাদের নিয়ে এক ছোট তেল আর গ্রিস মাখা গ্যারেজে পৌঁছালো, যেখানে তার বাবা মদনলাল এক পুরনো গাড়ির নিচে শুয়ে কসরত করছিলেন। সমর্থ ডাক দিল, বাবুজি, দেখুন কে এসেছে। মদনলাল যেমনই বাইরে বেরোলেন, নিজের সামনে এক উর্দিধারী অফিসারকে দেখে তার হাত থেকে রেঞ্জ পড়ে গেল। তার মনে হলো হয়তো তার ছেলের থেকে বড় কোনো ভুল হয়ে গিয়েছে আর পুলিশ বা এয়ারলাইনের আধিকারিকরা তাকে ধরতে এসেছে। তিনি হাত জোড় করে ঘাবড়ে গিয়ে বললেন, সাহেব, আমার বাচ্চা নির্দোষ। যদি এর থেকে কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে সাজা দিয়ে দিন, একে ছেড়ে দিন। মদনলালের চোখে ভয় আর অসহায়তা দেখে ক্যাপ্টেন সমীরের মন ভরে এলো। তিনি এগিয়ে গিয়ে মদনলালের হাত ধরে নিলেন আর খুব আদরের সঙ্গে বললেন, মদনজি, আপনি ভুল বুঝছেন। আমি এখানে আপনার ছেলের অভিযোগ করতে নয়, বরং তাকে স্যালিউট করতে এসেছি। হ্যাঁ, আজ এই বাচ্চাটি নিজের বুদ্ধিতে না কেবল আমার জাহাজ বাঁচিয়েছে, বরং কয়েকশো মানুষের প্রাণকেও বিপদে পড়া থেকে রক্ষা করেছে। আপনার কাছে এক কোহিনূর হীরা আছে আর আপনি একে কয়লার কালিতে লুকিয়ে রাখছেন। ক্যাপ্টেন সমীর যখন বিস্তারিতভাবে পুরো ঘটনা শোনালেন, তখন মদনলালের চোখে গর্বের জল চলে এলো। ক্যাপ্টেন সেখানেই দাঁড়িয়ে এক বড় ঘোষণা করলেন। তিনি বললেন যে তিনি সমর্থের থাকা, খাওয়া আর তার পুরো পড়াশোনার খরচ বহন করবেন। পাশাপাশি তিনি মদনলালের ছোট গ্যারেজকে এক আধুনিক ওয়ার্কশপে রূপান্তর করার জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেন, যাতে তাকে আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়। মদনলালের বিশ্বাস হচ্ছিল না যে রানওয়ের ধুলো তার ছেলে রোজ পরিষ্কার করত, সেই ধুলোই আজ তার কপালে তিলক হয়ে গিয়েছে। সমর্থ নিচু হয়ে তার বাবা আর ক্যাপ্টেন সমীরের পা ছুল। ক্যাপ্টেন তাকে জড়িয়ে ধরে বললেন, বেটা, আজ থেকে তোমার আসল উড়ান শুরু হলো। মনে রেখো, উঁচুতে পৌঁছানোর পরেও নিজের শিকড় কখনো ভুলে যেও না। সেই সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, সমর্থ ওই রানওয়ের দিকে শেষবারের মতো তাকালো। এখন তার হাতে পরিষ্কার করার কাপড় নয়, বরং এক নতুন নোটবুক আর ক্যাপ্টেনের দেওয়া এক কলম ছিল। সে জেনে গিয়েছিল যে মেহনত আর সততার পথ যদিও দীর্ঘ হয়, কিন্তু তার গন্তব্য সবসময় সম্মানের হয়। সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে থাকল, আর রানওয়ের ওই ধুলো থেকে বেরিয়ে সমর্থ এখন শহরের সবথেকে প্রতিষ্ঠিত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের করিডরে পৌঁছে গিয়েছিল। ক্যাপ্টেন সমীর নিজের কথা রেখেছিলেন আর সমর্থের শিক্ষার জন্য কোনো খামতি রাখেননি। কিন্তু এই পথ সমর্থের জন্য এত সহজ ছিল না। যেখানে বাকি ছাত্ররা দামি গাড়িতে আসত আর বিদেশ থেকে আনা বই পড়ে মুখস্থ করত, সেখানে সমর্থ আজও নিজের পুরনো সাইকেলে কলেজে আসত। তার সহপাঠীরা তাকে মেকানিক বা গ্যারেজ বয় বলে উপহাস করত। বৈভব নামে এক অহংকারী ছাত্র, যার বাবা বিমান মন্ত্রকের বড় আধিকারিক ছিলেন, প্রায় সমর্থকে ছোট করার কোনো সুযোগ ছাড়তেন না। একদিন ক্লাসে যখন প্রফেসর দেশপাণ্ডে জেট ইঞ্জিনের থার্মাল ডাইনামিক্সের ওপর এক জটিল প্রশ্ন জিজ্ঞেস করলেন, তখন পুরো ক্লাস চুপ হয়ে গেল। বৈভব নিজের দামি বইয়ের পাতা উল্টে চলল, কিন্তু সমর্থ দাঁড়িয়ে এত সহজভাবে আর গভীরতার সঙ্গে ওই সমস্যার সমাধান দিল যে খোদ প্রফেসরও অবাক হয়ে গেলেন। প্রফেসর দেশপাণ্ডে চশমা খুলে সমর্থের দিকে তাকালেন আর বললেন, তোমার উত্তরে কেতাবি জ্ঞানের থেকে অভিজ্ঞতার গন্ধ বেশি। তুমি এটি কোথায় শিখলে? সমর্থ খুব বিনম্রভাবে উত্তর দিল, স্যার, বই পথ দেখায়, কিন্তু যন্ত্রপাতির শব্দকে মন দিয়ে শুনতে হয়। এই উত্তর বৈভবের অহংকারে আঘাত দিল, কিন্তু সমর্থের জন্য এগুলি শুধু শব্দ ছিল না, বরং তার বছরের পর বছরের মেহনত ছিল। কলেজের 4 বছরের সময় সমর্থ নিজের ছুটির প্রতিটি মুহূর্ত ক্যাপ্টেন সমীরের ওই হ্যাঙ্গারে কাটাত, যেখানে সে একসময় সাফাই করত।
এখন সে সেখানে সাফাই কর্মী নয়, বরং এক ট্রেনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। ক্যাপ্টেন সমীর প্রায়ই তাকে দেখতেন আর গর্বে ভরে যেতেন। তিনি দেখলেন যে সমর্থের প্রতিভা এখন এক বিশাল বৃক্ষের রূপ নিচ্ছিল। পড়াশোনা শেষ হওয়ার পর ফাইনাল ইয়ারের প্রজেক্টের জন্য এক খুব বড় চ্যালেঞ্জ রাখা হলো। একটি পুরনো অকেজো হয়ে যাওয়া টার্বোপ্রপ ইঞ্জিনকে আবার জীবিত করতে হবে, যাকে অনেক বড় কোম্পানি আবর্জনা ঘোষণা করে দিয়েছিল। কলেজের টিমের নেতৃত্ব বৈভবকে দেওয়া হলো, কারণ তার কাছে সম্পদের অভাব ছিল না। অন্যদিকে সমর্থকে সবথেকে কম সুবিধাযুক্ত টিম দেওয়া হলো। বৈভব নতুন আর দামি যন্ত্রাংশ ব্যবহার করল, কিন্তু ইঞ্জিন স্টার্ট হলো না, তা বারবার ওভারহিট হয়ে যাচ্ছিল। সমর্থ হার মানল না। সে নিজের বাবার গ্যারেজ থেকে পাওয়া পুরনো সরঞ্জাম তুলে নিল আর ইঞ্জিনের শব্দকে মন দিয়ে শুনল। সে অনুভব করল যে সমস্যা প্রযুক্তিতে নয়, বরং ইঞ্জিনের ফ্লো কন্ট্রোলে এক ছোট বাধার কারণে ছিল, ঠিক যেমনটা সেদিন রানওয়েতে হয়েছিল। যখন পরীক্ষার দিন এলো, তখন পুরো কলেজ রানওয়েতে জড়ো হলো। বৈভবের ইঞ্জিন ধোঁয়া ছেড়ে বন্ধ হয়ে গেল, কিন্তু যখন সমর্থ নিজের হাত ইঞ্জিনের ওপর রাখল আর তাকে স্টার্ট করল, তখন তার প্রতিধ্বনি পুরো চত্বরে শোনা গেল। ওই ইঞ্জিন কোনো নতুন বিমানের মতো গর্জন করছিল। প্রফেসররা হাততালির সঙ্গে সমর্থকে স্বাগত জানালেন। সেই সন্ধ্যায় সমর্থ এক খাম পেল। এটি দুনিয়ার সবথেকে বড় বিমান নির্মাতা কোম্পানির পক্ষ থেকে চিফ ডিজাইন ইঞ্জিনিয়ার পদের নিয়োগপত্র ছিল। সমর্থের চোখে আবার সেই পুরনো চমক এলো, কিন্তু এইবার তাতে এক স্থিরতা ছিল। সে সবার আগে ওই পত্র নিজের বাবা মদনলালের চরণে রাখল আর তারপর ক্যাপ্টেন সমীরকে ফোন করল। ক্যাপ্টেন ফোন তুলেই শুধু একটি কথা বললেন, সমর্থ, আমি বলেছিলাম না তোমার আসল উড়ান এখন শুরু হয়েছে, কিন্তু মনে রেখো এক বড় পরীক্ষা এখনও আসা বাকি আছে। সমর্থের সেই মুহূর্তে আন্দাজ ছিল না যে ক্যাপ্টেনের এই কথার মানে কি ছিল, কিন্তু তার উপলব্ধি হলো যে ভাগ্য তাকে ফের ওই রানওয়েতে নিয়ে যেতে চলেছে, যেখান থেকে সব শুরু হয়েছিল। 5 বছর কেটে গেল। এখন সমর্থ এক সাধারণ মেকানিকের ছেলে নয়, বরং বিমান জগতের এক উদীয়মান নক্ষত্র ছিল। তার খ্যাতি এমন এক ইঞ্জিনিয়ার হিসেবে ছিল যে ওই সব সমস্যার সমাধান করতে পারত যেখানে বড় বড় মেশিন আর কম্পিউটার ফেল করে যেত। এক দুপুরে এক আন্তর্জাতিক এভিয়েশন এক্সপো চলাকালীন এক খুব বড় দুর্ঘটনা হতে হতে বাঁচল। এক নতুন প্রোটোটাইপ বিমান, যা বৈভবের কোম্পানি ডিজাইন করেছিল, রানওয়েতে অ্যাম্বিংয়ের সমান হঠাৎ নিয়ন্ত্রণ হারাতে লাগল। বিমানে অনেক ভিআইপি আর খোদ ক্যাপ্টেন সমীর খান্না উপস্থিত ছিলেন, যিনি এখন এয়ারলাইনের অপারেশনস হেড হয়ে গিয়েছিলেন। বিমানের হাইড্রোলিক সিস্টেম হঠাৎ জ্যাম হয়ে গিয়েছিল আর ব্রেক কাজ করছিল না। রানওয়ের শেষে এক গভীর খাদ ছিল, আর যদি বিমান না থামত তবে এক ভয়ানক ট্র্যাজেডি নিশ্চিত ছিল। কন্ট্রোল রুমে হুলুস্থুল পড়ে গেল। বৈভব, যে এখন এক বড় পথ সামলাচ্ছিল, ঘাবড়ে গিয়ে ঘামে ভিজে গেল। তার কাছে থাকা সব ডিজিটাল সেন্সর সিস্টেম এরর দেখাচ্ছিল। সে চিৎকার করে বলল, সব কম্পিউটার বলছে যে সিস্টেম পুরোপুরি ডেড হয়ে গিয়েছে, এখন আমরা কিছু করতে পারবো না, পাইলটকে বলো প্যারাশুট ব্যবহার করতে। কিন্তু ক্যাপ্টেন সমীর বিমানকে এইভাবে লাওয়ারিশ ছাড়তে চাইছিলেন না। ঠিক সেই সময় সমর্থ কন্ট্রোল রুমের দরজায় দাঁড়িয়েছিল। সে অনুমতি ছাড়াই ভেতরে কদম রাখল আর সরাসরি বৈভবের মনিটরের দিকে তাকালো। বৈভব তাকে ধাক্কা দিয়ে বলল, পিছিয়ে যাও সমর্থ, এখানে তোমার কোনো দরকার নেই। এটি এক অত্যাধুনিক সফটওয়্যার ফেলিওর, তোমার হাতের কাজ নয়। সমর্থ বৈভবের চোখের দিকে তাকালো আর দৃঢ়ভাবে বলল, বৈভব, সমস্যা সফটওয়্যারে নয়, হার্ডওয়্যারের এক ছোট চাপে আছে। আমাকে ক্যাপ্টেন সমীরের সঙ্গে কথা বলতে দাও। সমর্থ রেডিও তুলল আর শান্ত গলায় বলল, ক্যাপ্টেন, এটি সমর্থ, ঘাবড়াবেন না। বিমানের বাম ডানার নিচে এক ম্যানুয়াল ভালভ আছে, যাকে শুধু এক ঝাঁকুনির দরকার। আপনি এয়ার ব্রেকগুলোকে 3 বার দ্রুত অন অফ করুন, সফটওয়্যার রিসেট হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে থাকা অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা একে বোকামি ভরা পরামর্শ মনে করল, কিন্তু ক্যাপ্টেন সমীরের ওই 14 বছরের ছেলেটির কথা মনে পড়ে গেল, যে একবার শুধু আওয়াজ শুনে ইঞ্জিনের ত্রুটি বলে দিয়েছিল। তিনি দেরি না করে সেটাই করলেন যা সমর্থ বলেছিল। যেমনই ক্যাপ্টেন তৃতীয়বার সুইচ টিপলেন, এক জোরদার ধাতব শব্দ এলো, আর জ্যাম হয়ে যাওয়া হাইড্রোলিক সিস্টেম হঠাৎ খুলে গেল। বিমানের টায়ার রানওয়েতে ঘষা খেয়ে চিৎকার করতে লাগল, আর খাদ থেকে মাত্র কয়েক ফুট আগে বিমান পুরোপুরি থেমে গেল। কন্ট্রোল রুমে নীরবতা নেমে এলো। বৈভবের হাত থেকে ট্যাবলেট পড়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে প্রযুক্তিতে সে কোটি কোটি টাকা খরচ করেছিল, তাকে সমর্থ এক সাধারণ ম্যানুয়াল ঝাঁকুনি দিয়ে ঠিক করে দিল। কিছু মিনিট পর ক্যাপ্টেন সমীর বিমান থেকে বাইরে বেরোলেন। তার মুখ ফ্যাকাশে ছিল, কিন্তু চোখে এক চমক ছিল। তিনি সরাসরি সমর্থের দিকে এগিয়ে গেলেন আর সবার সামনে তাকে জড়িয়ে ধরলেন। ক্যাপ্টেন বৈভবের দিকে ঘুরে তাকালেন
যে এখন লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তিনি ভারী গলায় বললেন, বৈভব, ডিগ্রি আর দামি সফটওয়্যার আমাদের তথ্য দিতে পারে, কিন্তু বোধ আর অভিজ্ঞতা শুধু মাটির সঙ্গে যুক্ত থাকলেই পাওয়া যায়। সমর্থ আজ শুধু আমার প্রাণ বাঁচায়নি, বরং এটি প্রমাণ করে দিল যে একজন সত্যিকারের ইঞ্জিনিয়ার সেই যে মেশিনের স্পন্দন বোঝে, তার ডেটা নয়। সমর্থ সেখানে দাঁড়িয়ে হাসছিল। তার নিজের জয়ের ওপর গর্ব ছিল না, বরং তার খুশি এই কারণে ছিল যে আজ সে ওই ঋণের এক ছোট অংশ শোধ করে দিল, যা ক্যাপ্টেন সমীর বছরখানেক আগে এক গরিব বাচ্চার ওপর ভরসা করে তার ওপর চড়িয়েছিলেন। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। সমর্থের সামনে এখন এমন এক চ্যালেঞ্জ আসতে চলেছিল যা তার অতীত আর ভবিষ্যৎকে একসাথে জুড়তে চলেছিল। সময়ের চাকা ফের একবার ঘুরল, কিন্তু এইবার সমর্থ শিকার নয়, বরং ওই সব মুশকিলের শিকারই ছিল যা গরিব বাচ্চাদের স্বপ্নকে গিলে নেয়। নিজের সাফল্যের শিখরে পৌঁছানোর পর সমর্থ এমন এক সিদ্ধান্ত নিল যা পুরো বিমান ইন্ডাস্ট্রিকে চমকে দিল। সে নিজের বহুজাতিক কোম্পানির বিলাসবহুল চাকরি আর কোটি টাকার প্যাকেজ ছেড়ে দিল। তার স্বপ্ন এখন শুধু উঁচুতে উড়ান জাহাজ বানানো ছিল না, বরং ওই হাতগুলোকে তেরাশ করা ছিল যা অভাবের কারণে শুধু ধুলো ঝাড়তে বাধ্য হতো। সে ওই পুরনো রানওয়ের পাশে, যেখানে সে একসময় ঝাড়ু দিত, সমর্পণ অ্যারোস্পেস একাডেমির ভিত্তি স্থাপন করল। এটি কোনো সাধারণ স্কুল ছিল না, বরং এমন এক জায়গা ছিল যেখানে বস্তির ওই সব বাচ্চাদের বিনামূল্যে প্রযুক্তিগত শিক্ষা দেওয়া হতো, যাদের মধ্যে যন্ত্রপাতি বোঝার জন্মগত প্রতিভা ছিল। সমর্থের বিশ্বাস ছিল যে ডিগ্রি যে কেউ পেতে পারে, কিন্তু যোগ্যতা প্রায়ই ওই সব গলিতে দন্তর দেয় যেখানে দারিদ্র্যের অন্ধকার থাকে। একাডেমির উদ্বোধনের দিন সমর্থের জীবনের সবথেকে আবেগঘন দিন ছিল। প্রধান অতিথি হিসেবে সেখানে ক্যাপ্টেন সমীর খান্না আর সমর্থের বাবা মদনলাল উপস্থিত ছিলেন। মদনলাল আজ নিজের ছেঁড়া জামা নয়, বরং সমর্থের কিনে দেওয়া এক পরিষ্কার পরিচ্ছন্ন শেরওয়ানি পরেছিলেন, কিন্তু তার হাতের ওই গ্রিসের কালো দাগ আজকেও তার মেহনতের সাক্ষ্য দিচ্ছিল। মঞ্চে দাঁড়িয়ে যখন সমর্থককে কথা বলার জন্য ডাকা হলো, তখন সে স্বর্ণপদক বা নিজের কৃতিত্বের কথা উল্লেখ করল না। সে ভিড়ের মধ্যে থেকে এক ছোট ছেলেকে ওপরে ডেকে নিল, যে ছেঁড়া পোশাকে ছিল আর যার হাতে পরিষ্কার করার একটি কাপড় ছিল। সমর্থ ওই বাচ্চাটির হাত ধরল আর মাইকে বলল, আজ থেকে 15 বছর আগে আমিও এইভাবে এক কোণে দাঁড়িয়েছিলাম। দুনিয়া আমাকে শুধু এক চাকর মনে করত, কিন্তু একজন মানুষ আমার উপর ভরসা করলেন আর আমাকে স্যালিউট করলেন। ওই এক পলক আমার পুরো দুনিয়া বদলে দিল। আজ আমি সেই ভরসায় এই হাজারো বাচ্চাদের দিতে চাই। সমর্থ ঘুরে ক্যাপ্টেন সমীরের দিকে তাকালো, আর তার চোখে সেই একই গর্ব আর স্নেহ দেখতে পেল যা বছরখানেক আগে রানওয়েতে দেখা গিয়েছিল। সমর্থ ভারী গলায় বলল, আমার বাবা আমাকে যন্ত্রপাতি ঠিক করতে শিখিয়েছেন, কিন্তু ক্যাপ্টেন সমীর আমাকে মানুষের স্বপ্নকে উড়ান দিতে শিখিয়েছেন। সাফল্য সেটি নয় যা আমরা নিজে অর্জন করি, বরং সাফল্য সেটি যখন আমরা অন্যের জন্য সিঁড়ি হয়ে যাই। সেই মুহূর্তে ক্যাপ্টেন সমীর এগিয়ে এসে সমর্থকে জড়িয়ে ধরলেন আর ধীরে ধীরে বললেন, বেটা, আজ তুমি প্রমাণ করে দিলে যে একজন সত্যিকারের পাইলট সেই যে মাটির সঙ্গে যুক্ত থাকে। আজ ওই একাডেমি থেকে বেরোনো বাচ্চারা পৃথিবীর বড় বড় এয়ারলাইন্সে ইঞ্জিনিয়ার আর পাইলট হিসেবে কাজ করছে। সমর্থ রোজ বিকেলে ওই পুরনো রানওয়েতে যায় আর অস্তগামী সূর্যের মাঝে উড়তে থাকা জাহাজগুলোকে দেখে। তার এখন এই ভয় নেই যে কোনো ইঞ্জিন বিকল হয়ে যাবে, কারণ সে জানে যে সে এমন হাজারো সমর্থ তৈরি করে দিয়েছে যারা যন্ত্রপাতির স্পন্দনকে নিজের আত্মা দিয়ে শুনতে পারে। এই গল্প শুধু এক গরিব ছেলের ধনী হওয়ার নয়, বরং এই গল্প সেই কর্মফলের যেখানে এক নেক কাজ পুরো প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিল। সততা আর নিষ্ঠার সঙ্গে করা সংগ্রাম কখনো বৃথা যায় না, কারণ প্রকৃতি সবসময় প্রতিভার পথ খুলেই দেয়। আমি কি আপনাকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্যারিয়ার বা এই ধরনের কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আর কোনো সাহায্য করতে পারি?